গোপালবাবু, ইতিমধ্যেই এসআইআর এর প্রথম যে তালিকা সেটা বেরিয়ে গিয়েছিল এবং গতকালকে ফাইনাল একটা লিস্ট বেরিয়েছে। সেই ফাইনাল লিস্টে কিন্তু প্রচুর ভোটারের বাদ গেছে বা কোথাও আবার নতুন করে তারা অ্যাপ্লাই করতে পারবে, অনেক অসুবিধা আছে। ফাইনাল ভোটার লিস্ট বেরোনোর পরও কিন্তু অনেক সমস্যা সামনে আসছে। এই বরানগর কেন্দ্রেও প্রচুর ভোটার বাদ গেছে বা অনেকের অনেক সমস্যা নাম নিয়ে। এই বরানগর নিয়ে যেহেতু আপনি কাজ করছেন, কি বলবেন? দেখুন, এসআইআরে বরানগরে প্রাথমিক অবস্থাতে প্রায় 31 লক্ষের ওপরে নাম বাতিল হয়েছিল সরাসরি। যারা মারা গেছেন, যারা এই এলাকা ছেড়ে চলে গেছেন, এই ধরনের লোকদেরই ছিল। তো কালকে যে লিস্ট বেরিয়েছে সেই লিস্টের পরেও দেখা গেছে কিছু নাম বাদ আছে। তো এটা স্পষ্টত যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলাই আছে, সার্কুলেট করা হয়েছে যে 15 দিনের মধ্যে এই অভিযোগগুলো নির্দিষ্ট জায়গায় জানাতে হবে, অনলাইনের মাধ্যমে জানাতে পারে। তো কালকে অনেকেই যোগাযোগ করেছিল। আমরা প্রত্যেকেই বলেছি যে আগামীকাল থেকে আপনারা আপনাদের অভিযোগগুলো, কাগজপত্র যেগুলো আছে পাঠান, এগুলো রিভিউ হচ্ছে, বিচারপতিরাও ব্যাপারটা দেখছেন। তো এটা নিচু লেভেলে আমরা জানি বেশ কিছু বিএলও যাদের প্যানেলটা টিএমসির এবং টিএমসির শিক্ষা সংগঠন, বিভিন্ন সংগঠনের সঙ্গে যারা যুক্ত ছিলেন, তারা এই প্যানেলে জায়গাটা পেয়েছেন এবং তারা পার্টির চাপে কোনো কোনো জায়গায় বিভ্রান্তিমূলক জিনিসগুলো করে রেখেছেন। তার উপরেই যারা বাতিল হচ্ছে তারা আবার আবেদন করছেন যে না, বাতিলের যোগ্য তারা নন। আমরা চাইছি যে প্রত্যেকটা যোগ্য ভোটার তাদের নাম আসুক। আমাদের রাজ্য সভাপতি কালকে ঘোষণা করেছেন এবং মানুষকে আশ্বস্তও করেছেন যে নো এসআইআর নো ভোট। অর্থাৎ এসআইআর এর যে ফাইনাল যেটা বেরিয়েছে পাবলিকেশন, এরপর তো অ্যাডিশনাল তো আসবেই, এটা চলতেই থাকবে। এটা সবসময় নিরন্তরভাবে চলতে থাকে, এটা বন্ধ হয় না। তো বরানগরে বেশ কিছু নাম বাদ যাবে, আর এখানে তো মুসলিম সংখ্যা অনেকটাই কম আছে। তো মতুয়াদের নিয়ে তৃণমূল একটা বিভ্রান্তিকর প্ররোচনা করছেন, এটা আমরা জানি। বহুদিন আগে দেশভাগের সময়ও আমাদের মাননীয় যোগেন মণ্ডল তিনি মতুয়াদের নিয়ে কিছু বিভ্রান্তিমূলক কথা বলেছিলেন। তার ফলে সেই কথাগুলো তারা বিশ্বাস করে তাদের জমি হারাতে হয়েছিল। আমি জানি যে ভারত ভাগ হয়েছে, তাতে 19% মুসলমানের জন্য 28% জমি আমাদের দিতে হয়েছিল। এবং যোগেন মণ্ডলের একটা উক্তি ছিলেন যে মুসলমান এবং মতুয়া অর্থাৎ হরিজন এরা সমান, এরা ব্রাহ্মণদের কাছে এরা প্রতিহত হয়েছে, তাই আমরা ভাই ভাই একসাথে থাকবো। কিন্তু পরবর্তী সময় বিভিন্ন কারণে মতুয়াদের ওখান থেকেও চলে আসতে হয়েছিল। মতুয়াটা হিন্দুদেরই একটা অংশ, যদিও মুসলমানের বেশ কিছু একটা অংশ হিন্দু থেকেই হয়েছে, তারাও অনেকে ফিরে এসেছে। বিষয়টা হচ্ছে ভোটার লিস্টে যেখানে এসআইআরটা সুষ্ঠুভাবে হচ্ছে, আমরা আশা করছি, আমরা লক্ষ্য রাখছি। যাদের অসুবিধা আছে তারা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করুন, কোনো অসুবিধা নেই। আমার ডানলপে চেম্বারও আছে এবং সেখানে আইনি সহায়তা আমি এমনিও দিয়ে থাকি। প্রচুর মানুষ আসেন, আপনারা আসুন। 15 দিনের পরে আসবেন না, 15 দিনের মধ্যেই আসুন, তাহলে আপনার ভোটার লিস্টে নাম উঠবে। কোনো হিন্দু ভোটার তার প্রকৃত ভোটার তার নাম বাদ যাক, এটা আমরা চাইছি না, এটা কেউই চাইছে না। মানে শ্রমিকদাও ইতিমধ্যেই বলেছেন যে কোনো বৈধ ভোটার বাদ তারাও চাইছে না, মানে সেভাবে হলে নো ভোট, নো এসআইআর নো ভোট, এই যে শ্রমিকদার বক্তব্য সমর্থন করছেন? হ্যাঁ, 100%, এটাতে কোনো ভুল নেই। এটা তো স্পষ্ট, তো দিনের মতন একদম আগামীকাল সূর্য পূর্ব দিক থেকে উঠবে, এটাও ঠিক সেরকম সত্য। আমরা যে কথাগুলো বলি আমাদের মধ্যে তঞ্চকতা কম আছে, কিন্তু টিএমসি মতুয়াদের নিয়ে বা যাদের নাম বাদ গেছে তাদের নিয়ে উস্কানিমূলক বলছে। আরে করতে হবে সিস্টেমে। টিএমসির যাদের ভোটার লিস্টে নাম উঠেছে, সকলে যে যার পার্টি করুন, তাদের নাম উঠেছে এই সিস্টেমে। নির্বাচন কমিশন স্বতন্ত্র তাদের নিজেদের তত্ত্বাবধানে এই জিনিসগুলো দিচ্ছেন। তারা তো কোনো রাজনৈতিক রং লাগাচ্ছেন না। যারা প্রকৃত ভোটার, যারা ভারতবাসী, তারাই ভোটার লিস্টে নাম থাকুক এবং ডেমোক্রেটিক রাইট অনুযায়ী তারা নিজেদের ভোট নিজেরা দিক, রিপাবলিক রাইট অনুযায়ী তারা নিজেদের সরকার নিজেরা পরিচালনা করবে। এই তো আছে, বিশেষ কিছু নেই। কিন্তু এখানে টিএমসি এবার হেরে যাচ্ছে নিশ্চিত হার জেনে। প্রথমে তো এসআইআর বাতিল করছিলেন, এসআইআর হবে না, পরে বলছেন না 25-এর বা লাস্টে 24-এর ভোটার লিস্ট অনুযায়ী ভোটটা করতে হবে, যা অবৈধ, মানাও যায় না। আমাদের সুপ্রিম কোর্টও এই ব্যাপারে কোনো সায় দেয়নি। নতুন এসআইআর হচ্ছে, অন্যান্য শুধু পশ্চিমবঙ্গ হচ্ছে তা নয়, অন্যান্য রাজ্যগুলোতে হচ্ছে। বহু রাজ্যে এসআইআর কমপ্লিট হয়ে গেছে। উত্তরপ্রদেশে যেহেতু বিরাট একটা রাজ্য, সেহেতু সেখানে একটু সময় লাগছে, বাকিটাও কমপ্লিট হয়ে যাবে এবং খুব শান্তিতেই হচ্ছে, কোনো উদ্বেগ নেই। কিন্তু এখানে সরকার চলে যাবে, সরকার তাদের নিজস্ব ক্যাপাবিলিটি বেশ কিছু মানুষকে উদ্ভ্রান্তের মধ্যে রেখেছে, বিভ্রান্তিকর কথাবার্তাগুলো বলছে। এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের বিজেপি কর্মীরাও রাস্তায় নেমেছে, তাদের সঙ্গে যোগাযোগ করছে
তাদের উৎসাহিত করছে, এবং যারা পারছেন না আমরা নিজেরা বসে তাদের নামটা 6 নম্বর ফর্মটা যেটা আছে সেটা ফিল আপ করে দিচ্ছি নিশ্চিন্ত। বরানগরে টিএমসি হারছে, বিজেপি জিতছে, এবং আমরা তৈরি আছি সব দিক থেকে। আমাদের এতদিনের আমরা যতবার হেরেছি ততবারই আমাদের অভিজ্ঞতা এসেছে, সমস্ত অভিজ্ঞতাকে সঞ্চয় করে এবারের যে রাজনৈতিক ভোট যুদ্ধে বিজেপি বরানগর থেকে জয়লাভ করেছে। গোপালবাবু, আর একটা বিষয়ে আপনার একটা প্রতিক্রিয়া নেব। রাজ্যসভায় তৃণমূলের কংগ্রেসের তরফ থেকে 4 জনকে পাঠানো হলো, বাবুল সুপ্রিয়, রাজীব কুমার, কোয়েল মল্লিক এবং মেনকা গুরুস্বামী। কিভাবে দেখছেন এই কোয়েল মল্লিকের নতুন রাজনীতিতে পদার্পণ এবং রাজীব কুমার, তিনি কি তাহলে একটা পুরস্কার পেলেন? আগে বাবুল সুপ্রিয়কে দিকেই বলছি যে বাবুল সুপ্রিয় যে বাংলায় অপাঙ্ক্তেয়, তাকে যে মন্ত্রী করেছে সেটা যে টিএমসি ভুল করেছে তা একটা পরিষ্কার বোঝা যাচ্ছে। কোয়েল মল্লিক দেখুন, এর আগে অনেকেই এসছে ফিল্ম জগৎ থেকে। কোয়েল ফিল্মের একজন প্রতিষ্ঠিত নায়িকা, আর আমাদের সর্বশ্রদ্ধেয় রঞ্জিত মল্লিকের কন্যা। কোয়েলকে নিয়ে আমি কিছু বলতে চাই না, কিন্তু রাজীব কুমারকে নিয়ে যেটা হয়েছে, যে লাল ডায়েরিটা যেভাবে সারদার হিসাবটাকে তিনি গড়বড় করে দিলেন, তছনছ করে দিলেন, বহু মানুষকে অ্যারেস্ট করতে পারতে ইডি সহযোগিতা করলেন না, সেই মানুষকে সরাসরি এভাবে যে তিনি যে টিএমসির সঙ্গে যুক্ত ছিলেন, আমরা যেটা বলতাম, আমাদের যেটা স্লোগান ছিল, পুলিশ তুমি উর্দি ছাড়ো, তৃণমূলের ঝান্ডা ধরো, রাজীববাবু দেখিয়ে দিলেন যে না, উনি উর্দিও ছেড়েছেন আর সাথে সাথে তৃণমূলের ঝান্ডা ধরেছেন। এইটা দেখে যদি পশ্চিমবাংলার সমস্ত পুলিশরা যদি এটাকে ফলো করতে থাকে, তাহলে টিএমসি একদিন থাকবে না, কারণ টিএমসি কাউন্সিলর হওয়ার বা পঞ্চায়েত সদস্য হওয়ার টিকিটগুলো কিন্তু পুলিশকে দিয়ে দিতে হবে, এটা ওদের ব্যাপার। অ্যাকচুয়ালি কিছুই হবে না। মানে কোথাও এই সারদার লাল ডায়েরি, তারপরে আরজিকরের ঘটনা, সমস্তটাই সুন্দরভাবে সরকারকে ব্যাকআপ দেওয়ার প্রাইস পোস্টিং পেলেন রাজীব কুমার। অ্যাকচুয়ালি যে প্রোটোকলটা থাকে, যে এথিক্সটা থাকে, যেটা আমাদের সকলকেই মানতে হয়, একটা প্রফেশনাল এথিক্সকে পুরোপুরি রাজীব কুমার একদম তছনছ করে দিয়েছে। এটাই শেষ নয়, আমরা ভবিষ্যতে রাজীব কুমারকে দেখব, তারও বিচার হবে, নিশ্চয়ই বিচার হবে। আজকে তৃণমূলের তিনি সাংসদ হয়ে যাচ্ছেন বলে তিনি যে বিচার মুক্ত থাকবেন তা নয়। আজকে দেখুন, দুবার দুটো পার্টি থেকে, একটা টিএমসি থেকে হয়েছিল, ঝাড়খণ্ড থেকে আমাদের কেডি সিং, তিনি যে গিয়েছিলেন অ্যালকেমিস্টের যে চিট ফান্ডের যিনি মালিক, আজকে দেখুন সেই কেডি সিং কোথায় আছে, এবং কেডি সিংকেও বিরুদ্ধেও যাতে তার টাকাগুলো তাদের দিতে হয়, অ্যারেস্টের প্রক্রিয়া চলছে। হতে পারে তিনিও অ্যারেস্ট হবেন, কেননা অন্যান্য চিট ফান্ডের টাকা পয়সা যাদের আছে তারা পাচ্ছে। রোজ ভ্যালির ক্ষেত্রে একটা বিরাট সমস্যা ছিল, এখন রোজ ভ্যালির মানুষজন টাকা পেতে শুরু করেছে। পৈলানের ক্ষেত্রে এটা হয়েছে, এখন যাদের যে সম্পত্তি আছে সেগুলো বিক্রি করে করে ইনভেস্টরকে দিচ্ছেন। যদিও গতিটা ত্বরান্বিত নয়, খুব স্লোতে চলছে, তবু একটা ভরসা আছে। কিন্তু সারদার ক্ষেত্রে এটা সম্পূর্ণ তছনছ করে দিয়েছেন, এবং তিনি যে সব কিছু নষ্ট করে দিয়েছেন, এটা সারদার মালিকও 1-2বার বলেছেন তা নয়, আমরা বিভিন্ন কাগজে দেখেছি যে লাল ডায়েরিটার কথাটা। মানে আরজিকরের ক্ষেত্রেও, অভয়ার ক্ষেত্রেও কি রাজীব কুমারের ভূমিকা ছিল? নিশ্চয়ই ছিল। যেভাবে আমি লাল ডায়েরিটার কথা বলছি, লাল ডায়েরিটার এখনো খোঁজ পাওয়া যায়নি, হয়তো রাজীববাবুর কাছে আছে, রাজীববাবুকে হিসাব দিতে হবে। আর অভয়ার যে ব্যাপারটা যেটা হয়েছে, তাড়াহুড়া করে তার যে পোস্টমর্টমটা হলো, একটা অনিয়ম হলো, ওই সময় হয় না। দ্বিতীয়বার পোস্টমর্টম করা দরকার ছিল, তার পিতামাতার উপস্থিতি থাকতেও তাকে জোর করে নিয়ে গিয়ে শ্মশানে নিয়ে যাওয়া হলো। শ্মশানে একটা বড় লাইন ছিল, সেই লাইন টপকে সমস্ত কত জায়গাতে সব নিয়ম ভেঙেছে, একদম দেহটাকে লোপাট করে দিল রাতারাতি। এবং তারপরে যে সমস্তগুলো ছিল সেটাও পুলিশ ওখানে প্রোটেকশন দিয়ে রেখেছে। পুলিশের প্রোটেকশনে, অর্থাৎ রাজীববাবুর প্রোটেকশনের মধ্যে থেকেও কিন্তু বেশ কিছু লোকজন গিয়ে সেটাকে ভাঙচুর করে দিয়ে আরজিকর হসপিটালে একদম শেষ বিন্দুটাকেও নষ্ট করে দিল। এর পাপ রাজীববাবুকে বইতেই হবে। আজকে উনি যতই আশীর্বাদ পাক, কারণ এই নির্বাচনের পর বাংলায় যেমন একটা দল ছিল বাংলা কংগ্রেস, তার যেমন অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি, তেমনি তৃণমূল কংগ্রেসেরও কোনো অস্তিত্ব থাকবে না, এটা নিশ্চিত। এবং রাজীববাবুর যে চরম কি পরিস্থিতি হয় সেই দিকেই মানুষ অপেক্ষা করে বসে থাকে। ধন্যবাদ।